নমস্কার। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, রাজ্যে এই সময়ের মধ্যে সবচেয়ে বড় একটি বিষয় খুব চর্চিত। পক্ষে বিপক্ষে যুক্তি যেমন চলছে, রাজনৈতিক আক্রমণ নিশানা সবই সেখানে হচ্ছে। প্রসঙ্গ রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য বিকাশ দেববর্মার বিষয় সম্পত্তি এবং তার সম্পর্কিত বিষয় নিয়ে সুদীপ রায় বর্মনের বক্তব্য। তার নিরিখে পাল্টা জবাবে রাজনৈতিকভাবে বক্তব্য রেখে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। শুধু তাই নয়, 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। গতকালের সময়ের পর 24 ঘন্টা কেটে গেছে, আর 24 ঘন্টা রয়েছে। 48 ঘন্টা পর কি হতে চলেছে, কি হবে? সুদীপ রায় বর্মন কি পাল্টা কোনো জবাব দেবেন? পাল্টা সাংবাদিক সম্মেলন করবেন? আরও তথ্য এনে আরও বিস্ফোরক দাবি করবেন? আর নাকি প্রমাণ না দিতে পারলে বিকাশ দেববর্মা যে হুমকি দিয়েছেন বা কথা দিয়েছেন বা বলতে পারেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সেখান থেকে কি কিছু জবাব সুদীপ রায় বর্মনের কাছ থেকে আশা করা যায়? হয়তো 24 ঘন্টা আগে তিনি PB24-এর সঙ্গে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাতে অনেকটাই কিছু বুঝিয়ে দিয়েছেন। তারপরও বলা যেতে পারে আনুষ্ঠানিকতার বিষয় রয়েছে। অন্যথায় মানহানি মামলা হবে, রাজনৈতিকভাবে সন্ন্যাস গ্রহণ থেকে শুরু করে সব কিছুই তো বিকাশ দেববর্মা বলেছেন। তার সঙ্গে নতুন নতুন সেখানে বিষয় যুক্ত করে বিকাশ দেববর্মার বিরুদ্ধে একটা বিরাট অংশ সেখানে সরব হয়েছে। হয়তো সুদীপ রায় বর্মনের বিষয়টা একেবারে সামনাসামনি এসছে। প্রকৃত অর্থে বিকাশ দেববর্মার বিষয় সম্পর্কিত যে কথাগুলো নিয়ে বিজেপির প্রদেশের তরফে আনুষ্ঠানিক কোনো সাংবাদিক সম্মেলন কিংবা শুধুমাত্র বিকাশ দেববর্মার বিষয়গুলো নিয়ে কোনো স্পষ্টীকরণ দেওয়া, সেটা দেওয়া হয়নি। হয়তো বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তার মতন করে ব্যাখ্যায় বিজেপির প্রদেশ সভাপতি স্বচ্ছতার নিরিখে বিজেপি সরকার কিভাবে কাজ করছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। কিন্তু একেবারে সরাসরি শুধু বিষয় বিকাশ দেববর্মা এবং বিকাশ দেববর্মার বিষয় সম্পত্তি নিয়ে সুদীপ রায় বর্মনের বক্তব্য, তারপরটা জবাব শুধু দেওয়ার জন্য বিজেপির সাংবাদিক সম্মেলন এখনও হলো না। এবং শুধুমাত্র কৃষ্ণপুরের বিজেপি বা বিকাশ দেববর্মার বিধানসভার বিজেপি সেখানে এই ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি করেছে। খোয়াই জেলা কমিটি কিংবা অন্যান্য জনপ্রতিনিধি, মন্ত্রী, বিধায়ক বিকাশ দেববর্মার বিভিন্ন স্তরে থাকা, দায়িত্বে থাকা সংগঠন নেতৃত্ব সেখানে দায়িত্ব নেয়নি। এসটি মোর্চার তরফেও কোনো বক্তব্য কিংবা এই বিষয় নিয়ে প্রতিবাদ নেই, পাল্টা জবাব নেই। কোথাও কোথাও বলা হচ্ছে বিরোধীরা ষড়যন্ত্র করছেন, কিন্তু শুধু একেবারে সুনির্দিষ্টভাবে সুদীপ রায় বর্মনের বক্তব্যের নিরিখে পাল্টা জবাব যেন কেমন কেমন মনে হচ্ছে, কেমনের জন্ম দিচ্ছে ত্রিপুরা বিজেপি অর্থাৎ সরকারের পক্ষ। সেদিক থেকে আপনারা প্রত্যেকে কথা বলবেন 48 ঘন্টার বিষয় নিয়ে। হ্যাঁ, তার সঙ্গে আরও একটি বিষয় অত্যন্ত আপনাদের প্রত্যেকের কাছে বিষয়টি জানানো খুব দরকার, আমরা প্রয়োজন বোধ করেছি বলে এই অনুষ্ঠান থেকে বলছি। গতকাল আমরা এই বিষয়ে কথা বলছিলাম এবং আমাদের স্লাগ নেম এবং আমি এ জায়গা থেকে একটি শব্দ বা একটি বিষয়কে উপস্থাপন করেছিলাম। 2023 সালে বিধানসভা নির্বাচনের আগে বিকাশ দেববর্মা হলফনামায় যে কথাগুলো বলছিলেন তার জায়গায় আমরা ওকালতনামা বলেছি এবং ওকালতনামা লেখাটা আমাদের স্লাগ নেমে ছিল এবং এটা ভুল শব্দ ছিল, এটা হবে হলফনামা। এবং খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের কাছে যারা গতকাল রাত থেকে এখন পর্যন্ত অনেকে আমাদেরকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেছেন। রাজ্যের বিশিষ্ট কয়েকজন আইনজীবী আমাদের সঙ্গে কথা বলেছেন, আমাদের ভুলটা তারা ধরিয়ে দিয়েছেন, তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞতা। এবং আমরা আপনাদের প্রত্যেকের সহযোগিতা সবসময় পেয়েছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের পথ চলাকে আমাদের এই PB24-কে একেবারে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে আপনারা অনেকেই সহযোগিতা করেছেন। সেদিক থেকে এই কথাটা যারা বলছেন, আমাদের ভুলটা যারা ধরিয়ে দিয়েছেন, তার জন্য আমরা এই জায়গা থেকে এই একটি লাইভ অনুষ্ঠান থেকে গতকাল যে আমাদের স্লাগ নেম ছিল সেটা আমরা অনিচ্ছাকৃত ভুল করেছি এবং অবশ্যই আমরা বলছি যে এটা ওকালতনামা নয়, হলফনামা হবে। যারা আমাদেরকে এই বিষয়টি সম্পর্কে অবগত করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আবার এই অনুষ্ঠানে কথা বলার, আমরা তার জন্য বলছি আপনাদের যেমন ধন্যবাদ। এবং আপনাদের কাছে যারা আমি প্রতিদিন অনুষ্ঠান করতে গিয়ে যে কথাগুলো বলি, গতকাল যেখানে যেখানে ওকালতনামা বলেছি সেখানে আপনারা ধরে নেবেন এটা হলফনামা। নমস্কার, কি বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন।
বলছিলাম যে আজকের থেকে মানে 1.5 বছর তো দ্বিতীয় বিজেপি সরকারে, 1.5 বছরের মধ্যে আজকের থেকে হয়তো বা 8-10 মাস আগে যাদবলাল নাথ যে কাণ্ডটা করেছেন, তখনও কিন্তু বিজেপির কোন নেতৃত্ব কোনো ফ্রেশ কনফারেন্স করেন নাই। তো আজকে বিকাশ দেববর্মার বিরুদ্ধে যে অভিযোগ উঠছেন বা কালকে তিনি এই ব্যাপারে কথা বলেছেন, আমি এত 25 বছর কন্ট্রাক্টারি করি, এই করি সেই করি, ভালো কথা, ওনার মা বাবার কাছে অ্যাভেলেবেল পয়সা আছে, কারণ উনি তো ট্যাক্সের আওতায় করেন না। হ্যাঁ, যেহেতু এসটি, তাদের কাছে ট্যাক্সের একটা ব্যাপার আছে, হয়তো ব্যবসার ক্ষেত্রে হয়তো হতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে ওনার কোনো ট্যাক্স হয় না বা ওনাদের ক্ষেত্রে কোনো ট্যাক্স হয় না। আমি বলবো আপনারা যে হলফনামার কথা কালকে লিখেছেন এবং কালকে যে অ্যাকশনটা ছিল ওইটার পরিপ্রেক্ষিতে 48 ঘন্টা পরে যে কথাটা আপনারা বলছেন এবং রাজ্য বিধানসভার যে 60 জন 11, 10 আর 3, বাকি যে সদস্যরা আছেন, তাদের মধ্যে সদস্যরা আছেন বা বিজেপি যে সদস্যরা আছেন, তারা কোনো কথা বলবেন না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। কারণ বলার কোনো সৎসাহস তাদের কাছে নেই। আজকে হয়তো দেখছেন, হয়তো আরেকটা প্রসঙ্গ, গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক দীপামতার, ওইখানেও দেখলেন যে আমরা আপনাদেরই স্ক্রিনে, আপনাদেরই দেওয়া তথ্যে দেখলাম যে ওইখানকার ব্রিজ বা রাস্তা নিয়ে ওনাকে আপেলার দুধ খেয়ে মানে মহাপ্রণয়ে থাকেন বা এমএলএ হোস্টেলে থাকেন। স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কারণ একটা লোক যখন ভোট দিতে যায়, রোদ বৃষ্টি তুফান কত কষ্ট করে ভোট দিয়ে, তারপরে কিন্তু তাদেরকে আর কেউ মূল্যায়ন করেন বা মূল্যায়ও না, আর মূল্যাইতেও না। সুতরাং এখানে এই জিনিসটা নিয়ে কেউ কিছু বলবে না, একদম গ্যারেন্টি। 48 ঘন্টা নয়, কিন্তু 72 ঘন্টা সময় দিয়েছেন বিকাশ হলে ওনারই হবে, ওনার পরিবারের হবে, ওনার যারা আছেন তাদেরই হবে, কারণ বিকাশ হবে না। যাদবলাল নাথের বিরুদ্ধে কোনো এত বড় অভিযোগ, সদ্য নির্বাচিত হওয়া বিধায়কের বিরুদ্ধে এত বড় অভিযোগ আপনাদের স্ক্রিনে দেখলাম, কিন্তু সেই জায়গাতে কোনো কিছুই করবে না। এখন কি করবে? কিছুই করবে না। ধন্যবাদ, নমস্কার। আমরা আরেকবার বলছি, 2023 সালে বিধানসভা নির্বাচনের আগে যে হলফনামায় যে বিষয় সম্পত্তি সম্পর্কে, স্থাবর অস্থাবর সম্পত্তি সম্পর্কে যে হিসাব দিয়েছেন, মন্ত্রীর কথার সঙ্গে সেই হিসাবের মিল নেই। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমি কৈলাসহর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি মানে কি বলবো দাদা, শুধু বর্মন শুধু মানে কি বলবো, তাকে একটু হিন্ট দিয়েছিলেন যে এই করেছেন, উনি তো নিজেই বলে ফেললেন উনি এই করেছেন সেই করেছেন। মানে জনজাতিদেরকে মানে কি বলবো দাদা, উনি মানে জনজাতি উনি মন্ত্রী হয়েছেন, উনি বলছেন আমি ত্রিপুরাসার মন্ত্রী। ত্রিপুরাসাদের নিয়ে উনি কি বলবো, ওদের মানে ওদের সবকিছু খেয়ে নিচ্ছেন উনি নিজেই। মন্ত্রীর বিকাশ নামটাই বিকাশ, যারা শুধু উনারই বিকাশ হচ্ছে, আর কারো বিকাশ হচ্ছে না। মানে কি বলবো, কংগ্রেস মানে বিধায়ক অসংখ্য ধন্যবাদ। উনি শুধু সামান্য একটা বিল মেরেছিলেন, আমাদের একটা সামান্য বিল মেরেছিলেন 15টার মধ্যে, এখন তো সবকিছু পরিষ্কার নিজেই করে দিলেন, এই করেছেন সেই করেছেন। মানে এটাই হচ্ছে যে বিজেপির মন্ত্রিত্বের পতাকা। বিজেপির মন্ত্রী কদিন আগেও করেছিল যাদবলাল ধর্মনগরের যিনি বিধায়ক ছিলেন, উনি কি করেছিলেন, বিধানসভার মধ্যে কোন ভিডিও দেখিয়েছিলেন, যিনি যুবরাজনগরের মন্ত্রী বিধায়ক ছিলেন, ওনাকে সাসপেনশন করেনি। এখন কি করছেন, এখন উনি করছেন এসব কাণ্ড। কি বলবো দাদা, বিজেপি মানে গভর্নমেন্টটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। উনি নন দাদা, ওনার সাথে অনেকে জড়িত আছে। যদি ঠিক করে মানে কি বলবো, প্রকাশ করা সবকিছু অনেক নাম বেরিয়ে আসছে। তো এটা গভর্নমেন্টটা অ্যাকচুয়ালি ত্রিপুরাতে রাজ্যে মানে এমন অরাজকতা তৈরি করেছে বিজেপি, কিছু বলার নেই। শুধু মুখ্যমন্ত্রী কেন, মুখ্যমন্ত্রী সবাই জড়িত আপনি দুর্নীতির পিছনে। এখন কদিন আগে যে চাকরি হয়েছে তার মধ্যে দুর্নীতি হয়েছে। কি বলবো, আমাদের কৈলাসহর যিনি মন্ত্রী আছেন চিঙ্কু রায়, ওনার কথা বলে লাভ নেই। ওনার নিজের বিধানসভাতে দাদা আপনারা হচ্ছে দেখেছেন যে দুজন মানে কি বলবো ঠিকাদার মিলে মানে কাজটা করছে একটা কাজ নিয়ে, উনি নিজেও চাষে জড়িত, মানে শুরু করে সবকিছুর জন্য মানে উনি জড়িত। তো দাদা কি বলবো, একদম ধ্বংস করবে ত্রিপুরা না, সারা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে ওরা। এখন তার কাছে 10 লক্ষ ওনারা কি করবেন, মেম্বারশিপ নিবেন। তো মানুষ খুঁজে পাচ্ছে না, যে যাকেই পাচ্ছে বলছে তুমি মেম্বারশিপ করো, তুমি মিস কল করো, এই করো সেই করো, এই চলছে ভিতরে রাজ্যে। ওরা সে ধ্বংস করে দিল, আর কিছু বলার নেই দাদা। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আজকে একটা নিউজ চ্যানেলে দেখলাম উনি কয় নাকি
কত বড় এক জায়গাতে বিশাল বড় বিল্ডিং, মানে মানে কন্ট্রাক্টর নিয়েছে এবং যে ওয়ালটা দিয়েছে মনে হয় যেমন ওই বিশাল করে জেলটা আছে না, এই জেলের সমান হাইট বাউন্ডারি দিয়েছে। তাহলে এটি তো একদম জনজাতি অংশের টাকা। ওরা যে হলফনামা জমা দিয়েছিল দেখলাম, সেটাও যে টাকা দিয়েছিল এই তুলনা তো অন্তত 100 গুণ বেশি হবে ওখানে যা যা সম্পত্তি দেখতে পাচ্ছি আমরা। তাহলে এই টাকা কোথায় থেকে আসলো? উনি তো বলল উনি ওই জামাইবাবুর টাকা, সেমুখের টাকা, উনি সমস্ত গোষ্ঠীর টাকা উনাকে দিয়ে দিয়েছে, এরকমই বুঝিয়েছিল যা দেখলাম উনি সাংবাদিক সম্মেলন। কিন্তু অ্যাকচুয়ালি কিচ্ছুই হবে না, কারণ বিজেপি পার্টিটাই এরকম, যারা দুর্নীতি করবে তাদের প্রায়োরিটিটা একটু বেশি থাকে, তারা আরো সামনের দিকে এগিয়ে তাড়াতাড়ি যাবে। দেখুন না, ভারতবর্ষের মধ্যে যতগুলি মন্ত্রী কেলেঙ্কারিতে আছে সবগুলি বিজেপিতে চলে গেছে, তারা একদম ধোঁয়াধুর্ষি কথা হয়ে গেল। তাহলে একটু আগে একজন বলেছিল, যাদবনাথের কথা বলেছিল, সত্যি কথা, সেদিনও কিন্তু এই কথাটা উঠেছিল বিধানসভাতে, কিন্তু ওনার কোনো মানে কেউ এটার ব্যাপারে কোনো কিছু বলেনি, বাস পার হয়ে গেল। উনি সারা ত্রিপুরা রাজ্যে এরকমই চলছে দাদা। দেখুন আরজিকর হসপিটালের ব্যাপারটা, আন্দোলন কিভাবে চলছে আমাদের ত্রিপুরা রাজ্যে, যে সিরাই মনপুর যে একটা মেয়েকে দর্শন করে পুড়িয়ে মারা হলো, এই ব্যাপারে আর কোনো খবর দেখিনি দাদা। ত্রিপুরা রাজ্যে নেশা সামগ্রী, লুটপাট, ভাঙচুর অনাবরতই চলছে। যে কিচ্ছু হবে না বিকাশ দেববর্মা, কিচ্ছুই হবে না দাদা, সাধারণ মানুষের ক্ষতি হবে আর কি। বেকার সমস্যা যে হারে বাড়ছে, মানুষ দরিদ্র সীমার নিচে যাচ্ছে, আর কি বলবো দাদা, দেশটা একবার শেষ। জনজাতির মানুষ বুঝুক, যার দরকার আছে বুঝুক। নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি চারজন থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, কথা বলুন। হ্যালো, আবার চেষ্টা করবেন, আবার ফোন করবেন। হ্যাঁ, বলুন। বাউন্ডারি করার জন্য 4,99,145 টাকা উনি দপ্তর থেকে নিয়ে গেল। দপ্তরে প্রশ্ন করলে কয় মন্ত্রীরে প্রশ্ন করো, মন্ত্রীরে প্রশ্ন করলে কয় দপ্তরে প্রশ্ন করো। কিন্তু বিকাশটা তো তাদের জন্য, যেমন আমরা যখন যাদবনাথ রাতের আপনি আবার চেষ্টা করবেন, অনেকে চেষ্টা করছেন, কথা বলা সম্ভব হচ্ছে না। নমস্কার, কে বলছেন? आप जिस व्यक्ति से बात হ্যালো, আপনি আবার কথা বলার চেষ্টা করবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি, সুনীল কুমার দাস। হ্যাঁ বলুন। দেখুন, সুদীপ বাবু আর বিকাশ দেববর্মার ঘটনাটা কিরকম হয়েছে জানেন তো? পশ্চিমবঙ্গে এরকম একটা ঘটনা ঘটছিল। অনিল বিশ্বাস সিপিএম এর মন্ত্রী আছিলেন, তো অধীর বিশ্বাসের বিরুদ্ধে খুব তালিম দিছিল যে অধীর বিশ্বাসের প্রচুর সম্পত্তি, প্রচুর হোটেল, প্রচুর টাকার মালিক প্রত্যেকটা হয়েছে গরিব মানুষ। তখন গরিব ছিল, অধীর রঞ্জন এত ধনী কেমন হইল? তখন অধীর বাবু তার আবার চ্যালেঞ্জ জানাছিল যে আমার আছে, তোমারও তো আছে অনেক টাকা, তোমার তো কোটি কোটি টাকা ব্ল্যাক মানি ব্যাংকে, এই ব্যাংকে, সেই ব্যাংকে আছে, তোমার প্রচুর জায়গা সম্পত্তি আছে,
তো এই নিয়ে অনিল বিশ্বাস অধীর বাবুর বিরুদ্ধে ক্ষমা চাওয়ার লেগে ইয়ে করছে যে এই যে মিথ্যা তথ্য দিছ, তুমি আমার কাছে যদি ক্ষমা না করো তাহলে তোমার বিরুদ্ধে কোর্টে কেস করুন। তো অধীর বিশ্বাস আর এই অধীর চৌধুরী তো মানে দিদি মানুষ, উনি আর করছে না। উনি সমস্ত ওনার কাছে প্রচুর কালেকশন হয়েছে, মানে কোন ব্যাংকে কি আছে না আছে, কত টাকা সম্পত্তি কেউ না কেউ অধীর বাবুর হাতে দেয়া দিতে। তখন এই অনিল বিশ্বাস অনেক লোকজন নিয়ে ওদের কেস দায়ের করছিল অধীর চৌধুরীর বিরুদ্ধে। শেষ পর্যন্ত যখন সত্যি তথ্য আরম্ভ হয়েছে তখন এই যে অনিল বিশ্বাস স্ট্রোক করলো, এই স্ট্রোকে অনিল বিশ্বাস মারা গেছে। রহস্যজনক ঘটনা, এটা সিপিএমরা কোনোদিন প্রকাশ করছে না, এটা তো আমরা জানি। তো এইরকম অবস্থা নিয়ে বিকাশ দেববর্মারও ঘটে, দেখেন করতেই পারে। শুধু মানে এই কি বিকাশ দেববর্মার সম্পত্তি কি হারে বাড়িতে পারে, তবে সিবিআই দাবি করার দরকার সুদীপ বাবুর। আর শুধু সিবিআই তদন্ত করতে হইব এইগুলি, কত টাকা আছে না আছে, করতে হয়েছে এত টাকা পয়সা। তখন দেখবেন যে ওই সিপিএম এর যে এইরকম হাল অবস্থা এই দেববর্মা বাবুর, এইটাই বল। নমস্কার, কে বলছেন? হ্যালো 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 নমস্কার, কে বলছেন? কুমারতে বলছিলাম দাদা। হ্যাঁ বলুন। এখন দেখাচ্ছেন যে 48 ঘন্টা অমুকের চ্যালেঞ্জ, তমুকের কি বলবো আবার মানে তর্ক বিতর্ক, এগুলি 48 ঘন্টা না 48 মাসেও কিছু হবে। এগুলি রাজনৈতিক যারা জনপ্রতিনিধি আছে সবাইকে বলবো না, একাংশ না অধিকাংশ আছে, এগুলি আমাদের মতন সাধারণ জনগণকে সুখে তুলা দেয়। এটা কি খালি শুধু ওই উপজাতি কল্যাণ মন্ত্রীর বিষয় নেই, অনেকের ক্ষেত্রে দেখছি অনেকের নামে অনেক অভিযোগ, প্রচুর কোটি কোটি টাকা অভিযোগ কামাই করছে। কি করছে বিধানসভার স্পিকার তো কথা স্পিকার কি করছে, ওই দপ্তরের সভাপতি কি করছে, সম্পাদক কি করছে, ওই দপ্তরের মানে ওই সরকারের মিনিস্টার চিফ মিনিস্টার কি করছে, এগুলো সংবাদ মাধ্যমে আসার কোনো প্রয়োজন? বিধানসভা যেগুলি উত্থাপন হয়ে যায় এগুলো তো রেকর্ডে থাকে। তাও যদি মন্ত্রী হয় বা বিধায়ক, চিফ মিনিস্টার একদম 100% ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আর দলীয় বিষয়ে তারপরে দলীয় সভাপতি কাজ করতে পারে, তারপরে আদালত আছে। এগুলি যখন 48 ঘন্টা 48 মাসেও কিছু হবে, এগুলি জনগণকে সুখে দুলু দেওয়া। সেদিন বললেন, দেখলাম ওই কি বলবো বিকাশ বাবু, তোমার তা তো রাজ্যবাসী না দেশবাসীও দেখেছে, একটার সাথে একটা মিল নেই। উনি যে তথ্যগুলা দিলেন তথ্যগুলার জেরক্স কপি তো আপনাদের মিডিয়াতে দিল না, আমরা তো পেলাম না। আমরা তো সব খবর আপনাদের মাধ্যম থেকে পাই। তার পূর্বে অনেকের বিরুদ্ধে আছে, নাম বলবো না, যখন ইতিমধ্যে আর উত্থাপিত হয়নি বিধানসভায় বা আপনারা দেখান, অনেকের আছে, অনেকের বুড়ি বুড়ি অনেক আগের থেকে দেখছি। এগুলি দেখুন, এগুলি পলিটিক্যাল গেম বলে, রাজনৈতিক খেলা, মানে জনগণকে চুকে তুলে দেওয়া। উনি যদি মনে করুন যে মানে যার বিরুদ্ধে অভিযোগ ওনাকে যদি মনে করুন পদত্যাগ করতে বাধ্য করে, উনি কি আর ওনার জন্য কি আর দল নেই? অনেক দল আছে, উনি যে কোনো দলে চলে যাবেন। আইপিএফটি কি ছিল, কতজন ছিল 18তে, এখন কয়জন? একজন মাত্র। রাজনৈতিক গেম, সাধারণ জনগণ হলো বোকা, আমরা বোকা। ওনারা কোটি কোটি টাকা বানাচ্ছে অবৈধভাবে, মানে কি বলবো সম্পূর্ণ অবৈধভাবে। 100 মিটার আমি 100 বলবো না, অন্তত 85% উপরে আছে অবৈধভাবে টাকা বানায়। কিন্তু আয়কর দপ্তর কি করে, বিধানসভা কি করে, বিধানসভা স্পিকার কি করে, যে আমাদের আদালত কি করে? আইন তো বানাতে পারে। যারা জনপ্রতিনিধি আছে, যারা বেতন ভাতা পায়, সবাই তো আর পায় না। জনপ্রতিনিধি অনেক আছে, পঞ্চায়েত মেম্বারও কিন্তু জনপ্রতিনিধি, কিন্তু যারা বেতন ভাতা পায় ওনাদের বার্ষিক আয় কত, প্রতি বছরে বিধানসভা জমা দিয়ে তারপর যে বিধান সরকারের যে কি বলবো ফ্রেশ থেকে
হয়ে যায়, কত টাকা সুদ, কত টাকা বেতন পান উনি। আর যখন বিধানসভায় এই এফিডেভিট করেছিলেন তার স্থাবর সম্পত্তি কত ছিল, হ্যাঁ, সেটা জনগণ অবশ্যই বুঝে যায়। এগুলির মধ্যে লুকাচুরি চলে, জনগণ আমরা বোকা। হ্যাঁ, কিন্তু একাংশ জনপ্রতিনিধিরা খুব ভালো আছেন, মানে শুধু বিধায়ক বলবো না, এমপি সাংসদরাও অনেকে ভালো আছেন, জনগণের জন্য কাজ করেছেন, কিন্তু কোনো টাকা পয়সা নিজেদের স্থাবর কোনো সম্পত্তি বানান। কিন্তু যেগুলি এই চুরি করছে অভিযোগ, আমি তো আদালত যদি মানে প্রমাণিত হয় তাহলে আমি বলবো মানে চোর, আমি তো বলবো না। আদালত যদি হয় উনি অভিযোগ জানাচ্ছেন, কিন্তু যদি এগুলি প্রমাণ করার বা প্রাথমিক দায়িত্ব হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, তারপর বিচার বিভাগ আছে, বিচারালয়ে বিচার করবে, আদালতে বিচার করবে। তাহলে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনারা চুপ করে বসে আছে, মানে অধিকাংশ চোর বাটপারি করছে। তাহলে স্পিকার কি করছে, মুখ্যমন্ত্রী কি করছে, এটাই করবো। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, Hello? হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি বিশ্বনাথ থেকে বলছি দাদা। হ্যালো, হ্যাঁ বলুন। তো আমাদের রাজ্যের যে বর্তমান অবস্থা, তো বিধানসভার যে আমাদের রাজ্যের যে এমএলএ সুদীপ স্যার, হ্যালো, কথা শোনা যাচ্ছে, বলুন। তো মন্ত্রী, এমএলএ, এমডিসি তারা তো নিজের ডাটা আছে, আলাদাভাবে পাচ্ছে, সরকারি ভাবে সুবিধা গাড়ি বাড়ি পাচ্ছে। তারপরেও যদি গোটালা জনসাধারণের জন্য কাজ না করে নিজের যদি স্বার্থপরতা দেখায়, নিশ্চয়ই পুলিশের ইনভেস্টিগেশন হওয়া দরকার। আমাদের রাজ্যের পুলিশ ডিপার্টমেন্ট এত সচেতন, আমরা মনে করি যে বিকাশ দেবনা হোক না, তাকে যে কোনো এমএলএ, এমডিসি, মন্ত্রীর পক্ষে বছরে একবার তাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলি এবং ইনভেস্টিগেশন করার দরকার। তারা কি করছে, কি করে, এক বছরে তাদের আয়, বার্ষিক আয় কত, সেই বিষয় নিয়ে কিছু ইনভেস্টিগেশন হওয়ার দরকার। কারণ এত টাকা উনি কোথা থেকে পাচ্ছে? বর্মরাতে বড় বড় রিসোর্ট, 2টা পেট্রোল পাম্প, দিল্লিতে ফ্ল্যাট, এগুলো তো অবাক করার বিষয়। 1 বছর 1.5 বছরের মাথায় যদি উনি এত বিরাট এত সম্পত্তির মালিক হয়ে থাকে, তার কি নিজে বাড়ায় নাকি? জনসাধারণের টাকা, মানুষ খেতে পাচ্ছে না, কাজ পাচ্ছে না, ওনারা তো বিল্ডিং, ঘর বাড়ি, থাকা খাওয়া এতই বুক করছেন জনসাধারণ টাকা দিয়ে। আমরা হতবাক, গরিব মানুষ কি করবে, তাতে কি করবে? আমরা দেখি খুবই আমরা হতবাক যে কি করছে আমরা। জনসাধারণ তো আমরা আমাদের জন্য, মানুষের সুবিধার জন্য তাদেরকে এমএলএ, মন্ত্রী, নেতা বানাই, কিন্তু তারা ধোঁকা দিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে তারা এত বড় বড় সম্পত্তির মালিক কিভাবে হয়? এগুলি ইনভেস্টিগেশন করা দরকার। ইনভেস্টিগেশন করে তাদেরকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠিয়ে দরকার, নাটক করে চলবে না। মানুষ, জনসাধারণ আজকের দিনে মিডিয়ার যুগ, কেউ 1 টাকা 2 টাকা মার, মানুষের এই টাকা মার করে কেউ পার পাবে না। জেল হওয়া দরকার প্রত্যেকের। জনসাধারণ সবাই আজকের দিনে মিডিয়ার যুগ, টেকনোলজির যুগ, মানুষ সবাই জানে। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। 48 ঘন্টা পরে কি হবে, কার হবে সেটা আসলে বুঝতে পারছি না। কারোরই কিছু হবে না, কারণ বিজেপি দলের যদি মহা অন্যায় করে কিছু, কোনো কিছু হবে না। কারণ অনেক ঘটনা ঘটে গেছে বিজেপি দলের মাধ্যমে, দর্শনের মতন ঘটনা হয়েছে, প্রমাণিত হয়েছে, কিন্তু চাপা দিয়েছে, কিন্তু তাদের পার্টিতে ধর হয়ে গেছে, কিন্তু কারোর কিছু হবে না। আমাদের বক্তব্যটা হলো, তারা এই 5-6 বছরের মধ্যে সমস্ত, আমরা গতকালকেও বলেছিলাম, সমস্ত বিজেপি নেতার 80% নেতার বিশাল সম্পদের মালিক হয়ে গেল।
কালকেও আমরা বলেছিলাম বিকাশ বাবু সম্পদ সম্বন্ধে আমাদের বিধায়ক সুদীপ রায় ভাবতন স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, কারণ সে তথ্য তারা তো কথা বলে না। কারণ ত্রিপুরা রাজ্যে আনাচে কোনাচে রাজনৈতিক হিসাবে সুদীপ বাবু সমস্ত ত্রিপুরা রাজ্যের আনাচে কোনাচে সব চিনে, নেতা যারা নেতা হয়েছেন তাদেরকেও চিনে সব। কিন্তু আসলে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। দেখেন প্রশাসন বলতে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে বিধানসভা যেরকম হট্টিগুন্ডু বলে চলছে, প্রশাসনের মধ্যে হট্টিগুন্ডু চলছে, এসডিপি পুলিশের উপর আক্রমণ, পুলিশ এসডিপির উপর আক্রমণ, প্রকাশ্য আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আসলে ত্রিপুরা রাজ্যের মানুষের নিরাপত্তার জন্য হলো পুলিশ প্রশাসন, মানুষকে সাহায্য সহায়তা করার জন্য হলো রাজ্যের বিধানসভা। আমরা বিধানসভার ক্ষেত্রে আমরা দেখি বন্যা কবলিত এলাকার মাধ্যমে যখন ত্রাণ দিতে গিয়েছে অন্যরা তাদেরকে বাধা প্রদান করেছে, কিন্তু তারা আসলে মানুষের সেবা করে না। তাদের অর্থনৈতিক চাঙ্গা করতে হবে, যে বাঁচবে কে মরবে সেটা হলো বড় কথা না। বিধানসভার মধ্যে আর সব ভালো বা খারাপ এমন না, ভালো আছে, কিন্তু আমরা চাই খারাপ গুলাকে সরকার চিহ্নিত করে তাদের হিসাবপত্র করে দেখে তদন্ত করে তার সুষ্ঠু বিচার বিশ্লেষণ করার দরকার। জনগণ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতা নিয়েছে, আজকে এই দল থেকে সেই দলে চলে যাবে তেমন প্রয়োজন হয় না। কিন্তু আসলো ত্রিপুরা যে কেমন একটা হয়ে গেল আমরা দেখলাম, বহুত রাজনৈতিক কংগ্রেস দেখলাম, সিপিএম এর প্রতি যেসব দেখলাম, বিজেপির সর্বস্ব দেখলাম, বিজেপির দলের মতন কেলেঙ্কারি উঠাও আছে বলে আমরা সেটা মনে করি না। এত কেলেঙ্কারি কংগ্রেসও ছিল না, আর বামপন্থের মধ্যে তো কেলেঙ্কারি প্রশ্নই আসে না, কারণ বামপন্থ কেলেঙ্কারি ধরা পড়লে সাথে সাথে বহিষ্কার পঞ্চায়েত প্রধান করে গেলো। আমরা দেখলাম উদয়পুরের মাধ্যমে বললো, রাজ্যের মুখ্যমন্ত্রী লিপেন চক্রবর্তীও বললো, কোনো না কোনো ভাবে করছে, কিন্তু আসলে বিচার করার মতো ক্ষমতা তাদের কোনো দলের নেই। এক থাকলে বামপন্থীরা রয়েছে, কিন্তু আসলো দুর্ভাগ্যের বিষয়, কারণ বামপন্থ মানুষের জন্য যে কাজ করে গিয়েছে, কিন্তু সেই কাজ মানুষ ভুলে গিয়েছে। আগামী দিনে আবার সেটা পূর্ণাঙ্গ ভাবে হবে, কারণ মানুষের সাথে তো যেভাবে ধোঁকা, বেকারের সাথে ধোঁকা দিলে 50,000 চাকরি দেবে সমস্ত ক্ষেত্রে, কিন্তু আসলে আমাদের ধোঁকা ছাড়া আর কোনো কিছু না। কি করবো আমরা এখন, তাই বলে তাই আমরা তাদের মতন করে আমরা শুনে যেতে হবে, আর কিছু বলে নাই, তাদের সঙ্গে আমরা আলোচনা করি। মিডিয়ারা তাদেরকে সচেতন করার জন্য চেষ্টা করে, মিডিয়ার উপরও ক্ষুব্ধ হয়ে যায়, আক্রমণ করে, এইভাবে ত্রিপুরা যে চলছে প্রতিনিয়ত উঠাও না কোথাও, কিন্তু প্রশাসন, রাজ্যের সরকার, বিধায়ক, এমএল মন্ডলটা তারাই পদক্ষেপ গ্রহণ করে না। সারা রাজ্যের মধ্যে পঞ্চায়েতের মধ্যে দলাদলি চলছে, তারা নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আমার দুইটা কথা। একটা হলো বিকাশ দেববর্মা, বিকাশ হবে না এটা আমার মনে হয় ঠিক না, বিকাশ হওয়া উচিত। আর একটা কথা হলো প্রত্যেক 5 বছরে যারা বিধায়ক বা মন্ত্রী হন তারা যদি এইভাবে কোটি কোটি টাকা নয় করে পারিবারিক ভাবে স্বাস্থ্যবান হন, অর্থাৎ ধনী হয়ে যান, এটাও কিন্তু মন্দ নয়। রেগার কাজের আশা করতে হবে না। আমি মনে করি হয় একটা সিদ্ধান্ত নিতে হবে, হয় মন্ত্রী হয়ে চুরি করে বা টাকা পয়সা জনসাধারণের মেরে ধনী হয়ে যেতে হবে, আর যাতে ভবিষ্যতে এই জায়গায় আসতে না হয়, মানুষের আর সর্বনাশ না করতে হয়। কারণ এই দলের, বিজেপি দলটার এই আসলে ভিতরে শুধু হিংসা। কর্মচারী, আপনি দেখুন প্রথম ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছে ওনারা পেনশন পাবে, যারা চাকরি করবে 30 বছর তারা পেনশন পাবে না। ওদের এত হিংসার মনোভাব, কাজেই এখন আমার মনে হয় শেষমেশ আমরা তো আর ফোনে কথা বলছি, মনের জ্বালা হয়তো একটু দূর করছি, কিন্তু আসলে তো কাজ হচ্ছে না। তাদের জন্য বাঁচানোর বহু রাস্তা আছে। সিবিআই আসবে না, আর ইডিও আসবে না, ত্রিপুরা পুলিশ তো কথাই বলবে না, কারণ ভারতবর্ষ স্বাধীন হয়েছে 200 বছরে, পুলিশ জীবনও স্বাধীন হবে না, স্বাধীনভাবে কাজ করতে পারবে না। এই কাজের অন্তত এই জায়গাতে এখন যাওয়া উচিত, 60 জন করে ধনী হয়ে যাও, বাকি সময় আর তোমরা বিধানসভায় দাঁড়িও না, অন্যকে সুযোগ দাও। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন?
নমস্কার, কে বলছেন? বলছিলাম বিকাশ দেববর্মার বিকাশ এবং বিনাশ, আমার মনে হয় বিকাশ হচ্ছে না, এটা বিনাশই করছে। কারণ দেখা গেল যে সরকারি জনসাধারণের ট্যাক্সের পয়সা যদি নিয়ে নিজের বাড়ির বাউন্ডারি ওয়াল করতে পারেন, তো সেটা কি বিনাশ নয়? আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ কি এত মূর্খ? আমি আমি আহ্বান রাখবো ত্রিপুরা রাজ্যের মানুষকে, আপনারা কি পড়াশোনা করেছেন? সেই জিনিসটা কি একবারও আপনারা বলবেন না? কিছু দলদাসের মতো মানুষ যারা আছেন তারা একবার ভাবুন যে ট্যাক্সের পয়সা নিয়ে পূর্বাড়ির বাউন্ডারি ওয়ালটা কেন তৈরি করলো? প্রথম প্রশ্নটা আগে করুন না, বাকি জিনিসটাই পরে। তাহলে সে যেভাবে বললো যে পুলিশ টাকার জন্য বাউন্ডারি ওয়াল করে, তো সেরকম যে প্রত্যেকটি নেতা মন্ত্রীর বাড়ির যদি বাউন্ডারি হয়ে ত্রিপুরা রাজ্যের বিকাশ কিভাবে হবে? তাইনি বলছেন আপনারা সবকা সাথ সবকা বিকাশ। আসলে এগুলি কি মানুষের কাছে বাউতাবাজি করে বুঝাচ্ছেন? তাই বললাম যে আমাদের উপজাতি অংশের মা বোনরা বুঝুন, আপনাদের ট্রাইবেল ওয়াল টাকা নিয়ে বিকাশ দেববর্মার কি হচ্ছে বাউন্ডারি ওয়াল। আপনাদের মধ্যে শুনতে পাচ্ছি অনেকে খেতে পান না, হ্যাঁ, বিভিন্ন পড়াশোনার করলে তাদের স্টাইপেন্ডও ঠিক ঠিক সময় পাচ্ছেন না। আপনাদের উপজাতি অংশের এলাকা তো একদম অনুন্নয়ন, আপনারাই বলছেন রাস্তাঘাটে আন্দোলন করছেন দলের জন্য, মাস্টারের জন্য, শিক্ষকের জন্য, কারেন্টের জন্য, বিদ্যুতের জন্য। সেইগুলি করে আপনার মন্ত্রীর বিরুদ্ধে একবারও একটা কথা বলেননি আপনারা কেন? আর বিকাশ দেববর্মা একটা কথা বলছে তীব্রতা, আর শুধু বাঙালিরা কি আলাদা হয়ে গেল? উনি যাকে বিদ্বেষী কথা বলেন কেন? উনি না মন্ত্রী, মন্ত্রী তো সবার মন্ত্রী, রাসার মন্ত্রী, বাঙালির মন্ত্রী, সবার মন্ত্রী। উনি এভাবে কথা বলাটা তো সঠিক নয়। ওভাবে কথা বলেন কেন? একটা সাধারণ মানুষ যদি কথা বলে বলে ও দাঙ্গা লাগায়, ও হিংসা লাগায়, কিন্তু একটা মন্ত্রী এভাবে কথা বলে কেন? তার তো প্রথম বিচারটা সেভাবে হওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী একবার ভাবুন বিকাশ দেববর্মা কিভাবে কথা বলছে, আপনারা কিভাবে কথা বলছেন। ও যদি আপনার পার্টনারশিপ হয়, তাকে আপনি কি একবারও মুখের কথাটা বলবেন না? না দল আপনার বিজেপি করলে সাতকর্মা এমনটা করবেন না, এমনটা করে আমাদের ত্রিপুরা রাজ্যের একদম ধূলিসাৎ করে দিবেন না। আপনাদের কাছে আহ্বান, আপনি একজন সজ্জন শিক্ষক ব্যক্তি, যদি সুদীপ দেববর্মা অন্যায় করে তাকে জেলে পোড়ান, যদি বিকাশ দেববর্মা অন্যায় করে তাকে জেলে পোড়ান, দুইজনের মধ্যে একজন তো জেলে যাবে। আমি যেই অন্যায় হবে সিবিআই রাখুন, ইডি রাখুন, তাদেরকে দিয়ে যেইভাবে আপনারা বাদল চৌধুরীকে আপনারা বিচার করতে চেয়েছিলেন এইভাবে মন নিয়ে নামুন একবার। বাদল চৌধুরী তো আপনাদের উড়াল পুল বানিয়ে দিল, সেটা এখন আপনি উড়াল দিয়ে চলে যান, ওকে কিন্তু জেল কাটিয়েছেন। বিকাশ দেববর্মা কিন্তু বিকাশ করেছে আপনাদের ট্রাইবেল ওয়াল টাকা নিয়ে নিজের বাড়ির বাউন্ডারি করতে হচ্ছে, বাকি জিনিসটা এমনি পারই দেখলাম। তো সেই জিনিসটা একবার ভাবুন, সে বিকাশ দেববর্মা কি কি করছে। তাহলে এই দুইটা ফারাক কেন রাখছেন? একই চোখে দুই রকম কেন? একরকম রাখুন, তাইলে বুঝবো। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আপনারা প্রত্যেকে জানেন যে গতকাল সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী বিকাশ দেববর্মা তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। 48 ঘন্টার সময় সুদীপ রায় বর্মনকে দিয়েছেন। নিশ্চয়ই 48 ঘন্টার মধ্যে ইতিমধ্যে পিবি24 সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সুদীপ রায় বর্মন। তার পাশাপাশি হয়তো 48 ঘন্টার মধ্যে জবাব আসবে বা নাইবা আসতে পারে। তাহলে 48 ঘন্টার পর কি হবে? মন্ত্রী বিকাশ দেববর্মার চোখের জল সত্যি অর্থে কোন অর্থে, এটা জানতে চায় রাজ্যবাসী। তিনি চোখের জল ফেলেছেন, কান্নাকাটি করেছেন, আবার নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, বলেছেন, তিনি এমন একটি শব্দ বলেছেন, আমি গতকালও বলেছি, অর্থাৎ তিনি যে প্রভাবশালী, তার যে বিশাল টাকা পয়সা আছে, সম্পত্তি আছে, তিনি স্বীকার করেছেন। তাহলে সেটা হলফনামায় কেন উল্লেখ করলেন না? প্রশ্ন 24 ঘন্টা আগে ছিল, এখনও আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি
টিভির সাউন্ডটা বন্ধ করুন, এমনিতে কথা বলুন। হ্যাঁ, বিকাশ দেবমা কাঁদছেন কেন? মায়ের লোকের মতন, মহিলাদের মতন কাঁদছেন কেন? ওনার একটা সৎ সাহস নাই কেন? চোখের জল তো মহিলাদের আছে, পুরুষদের তো চোখের জল আসে না। তো চোখের জল আসছে কেন? এরকম বিকাশ তো আরো অনেক বিকাশ হয়ে গেছে, আরো বিকাশ হয়েছে। কেউ শ্বশুরের নামে বাড়ি কিনেছে, কেউ জায়গা কিনেছেন, কেউ আবার একটা ডাক্তারের বাড়ির উপর রূপ ফালিয়ে রেখেছেন, এই জায়গাটা লাগবে। তো বিকাশ তো ঘটছে চারিদিকে। তো র্যাব একটা জারি করলো কেন দিল্লি? দিল্লি কেন র্যাব জারি করলো? আপনাদের কাগজে পড়ছিলাম, মুখ্যমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। মুখ্যমন্ত্রী কি করছেন উনি? তদন্ত করুক না, সবার তদন্ত করুক। পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে একদম রাত উপর লেভেল পর্যন্ত তদন্ত করুন। ওদের সম্পত্তিটা কোথায় কোথায় গিয়ে পৌঁছেছে, ওদের কি অবস্থা ছিল, ওরা কোথায় থেকে এসছে, কি তাদের সম্পত্তি আগে ছিল আর এখন সম্পত্তি কি হয়েছে? হবে না, এটা হবে না। কারণ এটা ওয়াশিং মেশিন। বিজিবি মানে ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনে একবার ঢুকে গেলে আর কিছু হয় না। এটা যদি বিরোধীরা করতো, এতদিনে দেখছেন অনেক কিছু হতো। অনেক বিরোধীদের তো ধরে ধরে জেলে টেলেও রেখেছেন, কিছুই পাননি ওরা। ওদেরকে ধরবে কেনা? ওদেরকে ধরবে কে? উনি মহিলার মায়ের লোকের মতন কান্নাকাটি করছেন একটা কাগজ নিয়ে। লজ্জা হওয়া উচিত। এই রাজ্যের জনগণের টাকা দিয়ে ওরা উৎসব করছেন আর জনগণের তীব্রাসা বলছেন। আর ত্রিপুরেরা রামগঞ্জে ওনার কৃষ্ণপুরের কি অবস্থা? উনি একবার কৃষ্ণপুরটা ঘুরে দেখে আসুন না, ওনার জাতিরা কিভাবে আছেন, ওনার জাতিরার জন্য উনি কি করেছেন একবার দেখে আসুক। উনি তো ওনার জন্য চিন্তা করছেন, কৃষ্ণপুরের দিকে জিতেছেন। একবার গিয়ে দেখেছেন ওনার কৃষ্ণপুরের উপজাতিরা কি অবস্থায় আছে? লজ্জা হওয়া উচিত ওনার। আমরা মনে করি ওনার লজ্জা, উনি ইমিডিয়েট পদত্যাগ করা উচিত মন্ত্রিসভা থেকে। যে কৃষ্ণপুরে কাজ করতে পারে না, নিজের স্বার্থ দেখতে পারে, নিজের সম্পত্তি বাড়াতে পারে, সে আবার উপজাতির দরদির জন্য কান্নাকাটি করে। হ্যাঁ, লজ্জা আমাদের রাজ্যে লজ্জা। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাদের কাগজে যেটা পড়লাম, র্যাব জারি করেছে দিল্লির কাছে সমস্ত খবর আছে। আপনি মনে করবেন দিল্লির কাছে সমস্ত খবর আছে এবং মুখ্যমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। আমি তো কাগজটা পড়েছি, মুখ্যমন্ত্রী তো কোনো পদক্ষেপই নিচ্ছেন না। আমি মনে করি মুখ্যমন্ত্রী ইমিডিয়েট পদক্ষেপ নেন, এভাবে দুর্নীতি বন্ধ করুন। কারণ এই রাজ্যের মানুষ বহু অসহায়, বেকার যুবক যুবতীরা হাহাকার করছে। এই জনগণের পরের টাকা নিজেরা আত্মসাৎ করবেন না। সময় কিন্তু চিরকাল সমান নেই যায়, মনে রাখবেন। নজরুলের কথাই বলছি, চিরদিন সমান নেই যায়। সম্পত্তি আজকে বানাচ্ছেন, কালকে কিন্তু ভোগ করতে পারবেন কিনা একটা সন্দেহ আছে। কারণ জনগণ কিন্তু জনগণই শেষ কথা বলে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি বিধায়ক বিকাশ দেবমার কোনো দোষ নেই। দেখুন, সুদীপ বর্মনকে যে চ্যালেঞ্জ করেছিল বিকাশ দেবমা, কিন্তু হারবে তো বিকাশ দেবমা, হারবে তো পারবে না। জঙ্গলের শের একজন আছে, সুদীপ রায় বর্মন একজনের শের আছে। উনি যা করেন এভাবে করেন না, যা সামনে একদম পোক্তমক্ত একভাবেই উনি সামনে নিয়ে আসেন, ফেস করে আসেন। হ্যাঁ, শের একজনই আছে, জঙ্গলের শের রাজা একজনই, সুদীপ রায় বর্মন। আর বিকাশ দেবমার দোষটা সেই বিকাশ দেবমা দিতে পারছেন এই কারণে, বিকাশ দেবমার দোষটা এই কারণে, দেখুন দোষটা হচ্ছে সম্পূর্ণ সরকারের দোষ। আপনি দেখুন, বিজেপির পার্টির 100 জনের মধ্যে 80 জনই করাপশন যুক্ত। আমি প্রত্যেকের কথা বলছি না, 100 জন 80 জন করাপশন সাথে যুক্ত। দেখুন, মন্ডল সভাপতি, বুথ প্রেসিডেন্ট, বুথ সভাপতি যা আছে, ওরা প্রত্যেকেই কোনো না কোনো 2 নম্বর সাথে যুক্ত হয়ে আছে। জমির দালাল বলুন, আপনার কন্ট্রাক্টর যারা কাজ করছে ওদের থেকে টাকা আদায় করা বলুন, টাকা না দিলে কাজ করতে পারবে না। সরকারি কাজ, সরকারি থাকা অবস্থা সরকারি কাজ ওরা করতে দিচ্ছে না। ওদেরকে তারা দেবে, পয়সা দিতে হবে, নাহলে কাজ করা বন্ধ। দেখুন না, এই যে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এক্সাম্পল দিয়ে বলছি।
এই যে আমাদের ট্রি সেন্টারের সামনে রাস্তার কাজ করতে দেয়নি, শেষ পর্যন্ত যে আপনার এই যে মশলাগুলো রাস্তা কন্ট্রাক্টর রাস্তার মধ্যে ফেলে দিয়েছে রাতের আধারে, ওরা কাজ করে দিচ্ছে না। মিনিমন্ত্র এলাকা হয়েছে এটা, এই চোখের সামনে আপনার মিডিয়াও দেখিয়েছেন, আমরা দেখেছি, আমি নিজে চোখে দেখেছি এই ঘটনাটা। কাজ করে দেয়নি, কাজ সরকারের কাজ, উন্নয়নমূলক কাজ ওরা করতে দিচ্ছে না। হ্যাঁ, আর প্রত্যেকটি মহল্লা মহল্লা গ্রামে গঞ্জে বলুন আর ক্লাবে বলুন, জায়গার দালালি, মাফিয়াগিরি, জমি দালালি, ওদেরকে বিক্রি করতে হবে, ওদের সাইকেল কেনা যাবে না, বিক্রি করা যাবে না। যখন সরকারটা এসেছিল প্রত্যেকটি বিরোধী দল বলুন বা কোনো কন্ডাক্টর বলুন যাই বলুন, প্রত্যেকের কাছ থেকে টাকা আদায় করতো ওরা। টাকা দিলে তুমি থাকতে হবে, টাকা দিয়ে থাকতে হবে না, টাকা দিলে তুমি কাজ পাবে, টাকা না দিলে কাজ পাবে না। আছে তো তুমি, হ্যাঁ তোমাকে এত টাকা দাও, তোমার কাজের সুযোগ করে দেবো। আমি প্রত্যেক কথা বলছি না, 100 জনের 80 জন এরকম পড়াশোনা যুক্ত। ওদের আগের কি ফান্ড ছিল আর এখন ওদের ফান্ড কোথায় গিয়ে পৌঁছেছে, এটা যার যার লোকেশনে যার যার এলাকায় ওরা প্রত্যেকেই বলতে পারবে, জানবে। কিন্তু এগুলি ওই শাক দিয়ে মাছ বিক্রেতা মাঝে সাংবাদিক সম্মেলন করে যে বলেছেন, এগুলি শাক দিয়ে মাছ ঢাকা যায় না। মানুষ সচেতন, সবার চোখ আছে। কাক ভাবছে কি আমি সাবানটা তো নিজের চোখ বন্ধ, সাবানটা লুকাচ্ছি, কাক ভাবছে আমি যখন দেখছি না, আমাদের ওই আশপাশটা আর পাশে কেউই দেখছে না। বিকাশদা বলো যাই বলুন আর বিজেপি যারাই বলুন যে আমি তো ভালো, ওই বিকাশদার পক্ষে দেখছি মিছিল করছে, হ্যাঁ সুদীপ বর্মনের বিরুদ্ধে মিছিল করছে। এইগুলি করাতে আছে না, সরকার আরো জনপ্রিয়তা হেরে গেছে, আরো তার করাতে কমতো আরো 10,000 ভোট কমেছে বিজেপি অর্থে বলছে। এগুলি করা ঠিক না, এগুলো অনুচিত। এসব নোংরামি কাজ করা বন্ধ করুন, সত্যের পথে চলুন। মানুষ এখন সত্য বুঝে, মানুষ ভালো বুঝে, জানে যে কোনটা ভালো কোনটা মন্দ। আপনার যাই বলুন না কেন, এগুলি দেখিয়ে দেখি। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। নমস্কার। হ্যাঁ বলছিলাম, আসলে কথাগুলি আমিও শুনছিলাম বা আপনারাও শুনছেন লাইভ অনুষ্ঠান। এখানে দেখুন, তাদের যে মন্ত্রিসভার যে গত 32 জন বা 33 জন যে সদস্য আছেন বিধায়ক, আমার ঠিক জানা নাই, কিন্তু তাদের যে বিধায়করা শুনছেন তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তাদের যে বিধায়ক সংখ্যা আছে আগের 10 বছরের তুলনায় অনেকটা কমে গেছে। এতেও তাদের লজ্জা হওয়া উচিত যে মানুষ আমাদেরকে বয়কট করছে। সেই জায়গাতে দাঁড়িয়ে ওরা যেভাবে একটা যেভাবে আজ প্রতিবাদ করার যে ভাষাগুলি, যে কোনো পাবলিক যদি প্রতিবাদ করে রাত্রেবেলা ওর বাড়িতে ভাঙচুর করে, বটতলা যে বাঁশবাগান এখানে যে পরশুদিন যে ঘটনা ঘটলো, এরকম দিনে যদি প্রতিবাদ করে রাত্রে বাড়িতে ভাঙবে, এইগুলি যদি আমরা দেখি আর কি আপনাদের যে পর্দা বা স্ক্রিনে এগুলো দেখার পর আমাদের কোনো কথা বলার সাহস নেই। আপনারা যখন নমস্কার কে বলছেন, নামটা বলার, আমার বাবা আমাকে নাম দিয়েছে, এই নামটা বলার সাহস হয় না। এই কারণেই হয় না, রাত্রে তো আমার বাড়ি থাকবে না, আমার পরিবার থাকবে না, আমার ছেলে মেয়ে থাকবে না। সুতরাং কে বলছে এ কথা বলবেন না আপনারা, দয়া করে যে বলুন, এ কথাই বলবেন, কারণ তাদের কোনো বিচার হবে না। বিচার করার মতন লোক এখানে কালকে যে অরবিন্দ কেজরিওয়াল যে দিল্লির মুখ্যমন্ত্রী, ওনাকে যে মুক্তি দিল, সুপ্রিম কোর্ট কি করেছে আপনাদের পত্রিকাতেই দেখলাম। এরপরে যদি লজ্জা থাকে, তারপর তার এরপরে তার কোনো কথা করার দরকারই নেই। আর গন্ডাছড়াতে কয়েকদিন আগে যে ঘটনাটা হইল জুলাই মাসে, এই যে বাঙালি যে পরিবারগুলিকে উৎখাত বা বাড়িঘর জ্বালাইয়া দিল, সেখানে প্রদ্যুৎ কি করলো, যে পরিবারের ছেলেটা মারা গেছে, এটা দুঃখজনক ব্যাপার, নিঃসন্দেহে দুঃখজনক ব্যাপার। কি করলো, সে ওখানে 1 লাখ টাকা দিয়ে আসলো। আর বাকি যে 400 পরিবার বা 100 পরিবার বা 200 পরিবার ক্ষতিগ্রস্ত হলো বাঙালি সম্প্রদায়ের, সেখানে কিন্তু সে যায় না। আবার এখানে ইলেকশনে সে ডাকাত মারে, হ্যাঁ, যে এডিসিতে যারা আছে সবাই থাকতে পারবো। তো তাদের ক্ষেত্রে এগুলি বিশ্বাসযোগ্য না, তাদের কথার উপর বিশ্বাস করাও ঠিক না, তাদের কথার উপরে আজ্ঞাইয়া যাওয়াটাও ঠিক না।
এই জন্যই বলছি আর কি, আপনাদের প্রোগ্রাম, হ্যাঁ আমি ব্যক্তি হিসাবে বলছি, প্রতিবাদী কলম যেদিন জন্ম হয়েছে, তারপরে বামফ্রন্ট যখন কেস মানে কি একটা কেস টেস্ট নিয়ে কলমের শক্তি, আমি আরো ওই কথাটাই ওই দিন বলতে চাইছি, সৌরবাবু আমার লাইনটা এই নাম্বারে, আমার তো মানে সিম আছে, অনেকগুলো সিম আছে, হ্যাঁ উনি কিন্তু ব্লক করে রাখছেন। তো সৌরবাবুর আমি কমু আর কি, আপনি একটা বিজনেস মোডে আছেন, প্রসেনজিৎ বাবুর মতো আপনি না কিন্তু, আর মিহির বাবুর মতো এই সৌরবাবু না। আমি এই কথাটা এই জায়গায় আমার নাম্বার 2টা নাম্বার উনি ব্লক করে রাখছেন, কেন ফোন করবেন? করবেন না। আমি শুধু ডাটা খরচ করে কথা কই, কত কষ্ট করে কথা কই আপনাদের সাথে, কতবার ট্রাই করি, দাদা একটু কথা কো। আপনারা শুনেন, এবং আগামী 48 ঘন্টার মধ্যে যদি কোনো জবাব বা পরে কোনো জবাব আসে তাহলে অবশ্যই আমরা তুলে ধরবো, কিন্তু তার আগে বোধ হয় রাজ্য বিজেপিকেও স্পষ্টীকরণ দিতে হবে যে বিকাশ দেববর্মার বিষয়ে উত্থাপিত যে অভিযোগ তা নিয়ে দলের কি বক্তব্য। সরাসরি সাংবাদিক সম্মেলন করে নেতাদের বক্তব্য জানা প্রয়োজন রয়েছে, কারণ প্রতিটি ঘটনায় তো জবাব দেয় বিজেপি। তাহলে বিকাশ দেববর্মার ইস্যুকে কেন এড়িয়ে যাবেন টিম রাজীব ভট্টাচার্য? এই প্রশ্ন তো উঠতেই পারে। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।